নতুন রাজনৈতিক দল নিবন্ধনের তালিকা নাম সর্বস্ব ৬৫টি আবেদনের মধ্যে ৫৮টি নেই কোনো তথ্য, বাকি ৭টিতেও তথ্য বিভ্রাট। সংস্কার নিয়ে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সাথে জামায়াতের বৈঠক আজ। নায়েবে আমির মোহাম্মদ তাহেরের নেতৃত্বে অংশ নেবে প্রতিনিধি দল। খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকানের প্রধান উপদেষ্টা। শেষকৃত্যানুষ্ঠানে আজ অংশ নেবেন বিশ্ব নেতারাও। মারাত্মক দূষণে অস্তিত্ব সংকটে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী হারিয়েছে পানির রং। দূষণ রোধে কাজ করার দাবি পরিবেশ অধিদপ্তরের। আওয়ামী লীগ আমলে ওসি ASM শামসুদ্দিন বানান বাড়িগাড়ি সহ সম্পদে পাহাড়ে দুর্নীতি ঢাকতে গৃহবধূ স্ত্রীর নামে নেন সব সম্পত্তি। সিন্ধু নদের পানি পাকিস্তানে যাওয়া ঠেকাতে কঠোর ব্যবস্থা নিচ্ছে ভারত। নদীর জলপ্রবাহ ঘুরিয়ে দিতে শিগগিরই কাজ শুরু হচ্ছে ব্রাজিল। এবং ইংলিশ FA কাপের সেমিফাইনালে রাতে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি অ্যাস্টন ভিলা। EPL-এ এভারটনকে আতিথ্য দেবে জায়ান্ট চেলসি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আজ বৈঠক করবে জামায়াতে ইসলামী। সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের LD হলে শুরু হবে এই মত বিনিময়। বৈঠকে জামায়াতে ইসলামী নেতৃত্বে দেবেন নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে জামায়াতের প্রতিনিধি দলটি। এর আগে গত 20 মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও 2 কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াতে ইসলামী। সে সময় সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয়ে মতামত দেওয়া হয়। নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার তা সরকারকে জামায়াত দিতে চায় বলেও জানান দলটির নেতারা। পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে ইতালিতে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নেবেন তিনি। এর আগে শুক্রবার ইতালির স্থানীয় সময় দুপুর 2:15 রোমে পৌঁছান তিনি। পরে বিকেলে প্রধান উপদেষ্টা ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কোয়ারে পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানান। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে প্রয়াত পোপের মরদেহ এখানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল 9:30টার দিকে প্রধান উপদেষ্টা সহ বিশ্ব নেতারা তার শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নেবেন। কৃত্যানুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে সকাল 10টায় বেসিলিকা অব সেন্ট মেরি মেজরে পোপকে সমাহিত করা হবে। মারাত্মক দূষণে অস্তিত্ব সংকটে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী। আগে যে নদীর পানি স্থানীয়রা বাসার কাজের পাশাপাশি পান করতে পারত, সেই নদী এখন দূষণের রং হারিয়ে ফেলেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে দূষণ রোধের দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের, আর পরিবেশ অধিদপ্তরের দাবি দূষণ রোধে তারা কাজ করে যাচ্ছেন। সহকর্মী সুমিত সরকার সুমনে পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। একসময় প্রবল খরস্রোতায় বয়ে চলা ধলেশ্বরী নদীর বর্তমানে দূষণের কারণে এখন মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। নদীর পানি এখন পচে গিয়ে কালচে রং ধারণ করেছে এবং চারদিকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। মীর কাদিম নৌবন্দর থেকে মুন্সিগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত এই অংশটি সবচেয়ে বেশি দূষণের শিকার। শহরের কঠিন বর্জ্য ও ড্রেনের অপরিশোধিত পানি সরাসরি নদীতে পতিত হচ্ছে। এছাড়া নদীর দুপাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ছোট বড় শিল্প কারখানার অপরিশোধিত পানি নামছে নদীতে। এতে দূষিত হচ্ছে নদীর পানি, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। পানি এখন এতটাই বিষাক্ত হয়েছে, মানুষ কিন্তু নিজের থালা বাসন তো এখানে ধুতে আসবে না। ধলেশ্বরী নদী আজকে দূষিত হয়ে একেবারে পানি কালো হয়ে যাচ্ছে। তা আমাদের ধলেশ্বরী নদী বাঁচলে আমাদের দেশ বাঁচবে। এই নদীর পানি এখন বুড়িগঙ্গা নদীর চাইতেও খারাপ অবস্থা। কলকারখানার যেই রাসায়নিক পদার্থ বা এগুলা নদীর সাথে মিলিত হওয়ার পরে তো এখন এই পানিতে গোসল করার মতো পরিবেশ আর নাই। পানি উন্নয়ন বোর্ড জানায় নদীর সীমানা রক্ষা তাদের কাজ, কিন্তু দূষণ রোধের দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের। তবে পরিবেশ অধিদপ্তর জানায় শিল্প কারখানায় ইটিভি ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত নজরদারির পাশাপাশি জরিমানা করা হচ্ছে। মুন্সিগঞ্জ এলাকার ভিতর যে প্রতিষ্ঠানগুলো আছে, মদিনা, আইডিয়াল বা বর্ণালী, এই 3টা ডাইং কারখানা এখানে আছে। এই প্রতিষ্ঠানগুলি ইটিভি আছে এবং তারা যথাযথ ইটিভি পরিচালনা করছে কিনা আমরা নিয়মিত মনিটরিং করি।
নদী দূষণের ক্ষেত্রে দূষণটা তো আসলে সাধারণ মানুষ আমরা সবাই মিলে করি, এটা পরিবেশের আওতায় পর্যায়ে চলে যায়। ফলের ক্ষেত্রে আমাদের যদি একরভুক্ত কোনো জায়গা দীর্ঘদিন পরিত্যক্ত থাকলে বা অন্য যে কোনো কারণে যদি দখল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা দখলমুক্ত করার জন্য প্রশাসনের সহায়তা নিয়ে থাকি। শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে ধলেশ্বরী নদী রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এমনটাই আশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ পুলিশের একজন ইন্সপেক্টর, ঢাকায় তার বাড়ি, গাড়ি, ফ্ল্যাট কি নেই। আওয়ামী লীগ সরকারের সময়ে যেসব পুলিশ সদস্য বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন তাদের মধ্যে অন্যতম ওসি ASM শামসুদ্দিন। তিনি এতটাই চতুর যে প্রায় সব সম্পত্তি করেছেন তার স্ত্রীর নামে। স্ত্রী সাজিয়া আফরিন রুনা একজন গৃহিণী। দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। রাজধানীর মিরপুর মডেল থানার সিটিএসবি ইন্সপেক্টর ASM শামসুদ্দিন। মিরপুর পূর্ব মণিপুর কাঁঠালতলা 7 আপের গলির এই বিলাসবহুল ভবনটির 3 তলার একটি আলিশান ফ্ল্যাটের মালিক তিনি। এছাড়াও রয়েছে বিলাসবহুল গাড়ি। ওই থাকে, সারও থাকে এখানে, তার পার্সোনাল, এটা কেনা তার। শুধু তাই নয়, অনুসন্ধানে একটি বাড়ির দলিল আসে দেশ টিভির হাতে, যেখানে দেখা যায় মালিক সাজিয়া আরফিন রুনার নাম। পেশায় একজন গৃহিণী হয়েও কিভাবে রাজধানীতে একটি বাড়ির মালিক হলেন, তার অনুসন্ধানে দেখা যায় রুনার স্বামী ASM শামসুদ্দিন নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতেই বাড়িটির দলিল করেন তার স্ত্রীর নামে। বাসা কার এটা? কোন ওসি? শামসুদ্দিন। উনি আছে কোথায়? মডেল থানা। তার নামে না ওটা হয়ে জানে, এটা আমি কি কর্মচারী আমি জানি। আপনি কি ম্যানেজার এখানে? আমি এনে চাকরি করি। তবে এখানেও করেছেন চালাকি। রাজস্ব ফাঁকি দিতে দুতলা ভবনটিকে টিন শেড দেখিয়ে 3 কোটি টাকা মূল্যের এই জায়গা সহ ভবনটির দলিলে দেখানো হয় 1,01,55,000 টাকা। এসব অভিযোগের বিষয়ে তার মুখোমুখি হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে আলাপের এক পর্যায়ে তিনি জানান, শুধু স্ত্রীর নামেই নয়, নিজের নামেও রয়েছে সম্পদ। তার দাবি, বিদেশে মিশনে গিয়ে এসব সম্পত্তির মালিক হয়েছেন। যতটুকু আচ্ছা আছে আমার কাছে বিচার কিছু নেই, যা আছে এটাই এখানে। আপনার কাছে মনে হয় যেন আমি অন্য করে বলছি, বাবা এগুলো অপরাধজনক টাকা, তাহলে আপনি রিপোর্ট করে দেন। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, পুলিশের জবাবদিহিতা ও বিচারহীনতার কারণেই ঘটছে এমন ঘটনা। একজন ইন্সপেক্টর বা আরো নিম্ন পর্যায়ের যারা তারা যে এই যে মানে বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের পাহাড় করতে পারেন, তারা কিন্তু ওই রোল মডেলটা অনুসরণ। পুলিশ তো শান্তিরক্ষা মিশনে যায়, কাজে পুলিশ তো বেশি উপার্জন করবে। এটাও কিন্তু এক ধরনের অপরাধকে বিচারহীনতা দেওয়ার একটা মানে যুক্তি ছাড়া আর কিছুই হতে পারে না। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু যথাযথ আইনি প্রক্রিয়া বিধান সমূহ আছে, সেগুলোর প্রয়োগ নাই। এই প্রয়োগটা নিশ্চিত করতে হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা সড়ক ও ড্রেন নির্মাণ প্রকল্পে উঠেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। প্রকল্পের অধিকাংশ কাজ ফেলে পালিয়েছে ঠিকাদাররা। যে কাজগুলো চলমান রয়েছে তাও করা হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারাভাবে। ফলে ঠিকাদার ও পৌর কর্মকর্তাদের যোগ সাজসে প্রকল্পের 27 কোটি টাকার জলে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে, যা নিয়ে ক্ষুব্ধ পৌরবাসী। ইরফান রানা ক্যামেরায়, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2024-25 অর্থ বছরে 3টি প্যাকেজে 27 কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ শুরু করে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা। তবে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে শুধুমাত্র কাগজে কলমে। অধিকাংশ কাজই লোক দেখানো শুরু হলেও বন্ধ পড়ে আছে 8 মাস ধরে। হদিস নেই ঠিকাদারি প্রতিষ্ঠানেরও। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছে পৌরবাসী। এই ড্রেনটা ধরেন 8 মাস মতো, ধরেন 1 বছর পড়ে রয়েছে। খরচে খুঁড়ে কোনো কাজ করে না কন্ট্রাক্টররা। রিক্সায় ছালপাল সাইকেল চালাতে গেলে পড়ে যায়, ভ্যান নিয়ে আসলেই পড়ে যায়। রাত্রি তার ওরা ঠিক পায় না। এই পানি থাকা কালে একদম ধরেন নতুন বউটনি বাড়ি যাচ্ছিল, অভিজ্ঞা ভ্যান ট্যান নিয়ে সব পড়ে গেছিল। এমনিতে ভ্যান চলতে পারে না, ভ্যান ওর মধ্যে গড়িয়ে চলে যায়, অটো গড়িয়ে চলে যায়। তাহলে আমার সমস্যা না, বাড়ি ঘর দৌড় পানিতে তলা ডুবে যায়। আমাদের খুবই সমস্যা,
খোয়া পানি ফেলাছে গেছে আর কোনো কামই হচ্ছে না, মানে এই রাস্তায় 4-5টা রাস্তায় আমরা খোয়া পানি ফেলাছে আর কোনো কামই হচ্ছে না। আর এ প্রকল্পের যে কাজগুলো চলমান রয়েছে তাও চলছে নিম্নমানের সামগ্রিক দিয়ে দায়সারাভাবে। মেয়াদ শেষ হয়ে গেলেও অর্ধেকও শেষ হয়নি সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের কাজ। ফলে ঠিকাদার ও পৌর কর্মকর্তাদের যোগসাজস্যে প্রকল্পের 27 কোটি টাকাই জলে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে, জানিয়ে ক্ষুব্ধ পৌরবাসী। কাজ আছে, ড্রেন হবে কাল এই পর্যন্তই, তারা আমার কোনো কিছু কাজ আমরা কাজ করেও না, আবার যারা কাজ করে তারাও আসে না। নতুন কাজের মতন হচ্ছে না, কাজটা একটু ভালো করলে ভালো হয়। দেখেন যে ইটটা দেশে সুরকি বানাচ্ছে কি পিকেটের ইট নাকি ভাঙা আছে 2 নম্বর 3 নম্বর ইটের পিকেট। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে চলমান কাজে অনিয়মের বিষয়টি স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে প্রকল্পের সব কাজ দ্রুত সময়ে শেষ করতে চেষ্টা করছেন তারা। যদি চলতি বর্ষার কারণে আমরা বিঘ্নিত না হই তাহলে আশা করা যায় নির্ধারিত সময়ে কাজ শেষ হবে। অতিরিক্ত পানি নিঃসরণের কারণে বালুর সাথে হয়তো কোথাও একটু কেলে মিশ্রিত হয়ে যায়। আমরা সবাই সেখানে সম্মিলিতভাবে চেষ্টা করছি তার নিম্নমানের বালু অপসারণ করে পরিষ্কার পরিচ্ছন্ন বালু দিয়ে আজকে সেটা ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। অবশ্যই কোনো লিখিত অভিযোগ হলে আমরা কমিটির মাধ্যমে হোক এবং ঢাকা অফিসের মাধ্যমে হোক অথবা আমাদের এখানে নিয়োগকৃত পিডি দপ্তরের ইঞ্জিনিয়ার আছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। উন্নয়ন কাজে এমন অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা সহ দ্রুত সময়ের মধ্যে সঠিকভাবে কাজ শেষ করার দাবি স্থানীয়দের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নরসিংদীতে এজলাস সংকটে ব্যাহত হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কার্যক্রম। একদিকে যেমন দীর্ঘ হচ্ছে মামলা জট, অন্যদিকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বিচার প্রার্থীদের। ভোগান্তি কমাতে দ্রুত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবি তাদের। জনদুর্ভোগ নিরসনে দ্রুত সময়ের মধ্যে 10 তলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের আশ্বাস দিয়েছে গণপূর্ত বিভাগ। সহকর্মী আকরাম হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। একটি টিনশেড ভবনে 4টি এজলাস, পাশে বারান্দা ও এর পাশে চলছে বিচারিক কার্যক্রম। এমন চিত্র নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টিনশেড ভবনে এজলাসের সামনে। আইনজীবী ও বিচার প্রার্থীদের গাদাগাদি আর হট্টগোলের মধ্য দিয়ে চলছে বিচারিক কাজ। এজলাস সংকটে বিচার কার্যক্রম দীর্ঘায়িত হচ্ছে। বসার জন্য কয়েকটি বেঞ্চ থাকায় বেশিরভাগ মানুষকে বাহিরেই দাঁড়িয়ে থাকতে হয়। এখানে যদি একটা সাউন্ডের ব্যবস্থা থাকতো তাহলে বিচার প্রার্থীগণ সুন্দর করে বসে তারা সময় অপেক্ষা করতে পারতো আর কি। এখানে কোনো বসার কোনো একটা প্লেসই না, যেন শত শত মানুষ দাঁড়া আছে, একটা বসার কোনো ভিতরও নাই বাইরেও নাই। আইনজীবীরা জানায় এজলাস সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার 6টি উপজেলা থেকে আসা লক্ষাধিক মানুষ। তাই দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি তাদের। আমরা যারা আইনজীবী তারা কিন্তু অনেক ভুক্তভোগী। এই গরম বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে আমাদের একটু যেতে অনেক কষ্ট হয়। তারপরে আপনার আসামিরা মানে কোর্টের দরজার সামনে ভিড় করে, কিন্তু আমরা ফাইল টাইল নিয়ে আসি এক কোর্ট থেকে আরেক কোর্টে যেতে পারি না। বিচারক সহ উকিল এবং বিচারপতি সবারই খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়। আর আইনজীবী সমিতি জানায় 8টি এজলাসের দরকার হলেও টিনশেডের রুমের 4টি এজলাসে বিচার কার্য চলছে। ফলে নারী পুরুষ আইনজীবীরা বসা তো দূরের কথা, দাঁড়িয়েও থাকতে পারছে না এজলাসে। আমাদের 8টা এজলাসের দরকার কমপক্ষে, টায়াল সহ। এখানে আছে 4টা টিনশেডের মধ্যে, 4টা ছোট ছোট ঘরের মধ্যে 4টা এজলাস করছে। আইনজীবীদের জন্য একটা মাত্র বেঞ্চ আছে, আইনজীবীরা দাঁড়ায় থাকে, মহিলা আইনজীবীরা এজলাসের ভিতরে প্রবেশ করতেই পারে না। জেলা গণপূর্ত অফিস জানায় ভবনের স্থান নির্ধারণ করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় ট্রান্সফোর্সের কাছে পাঠানো হয়েছে। সেখানে অনুমোদনের পর মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমেই দ্রুত 100 কোটি টাকা ব্যয়ে 10 তলা আধুনিক ভবন নির্মাণ করা হবে। যে জায়গাটা আমরা নির্ধারণ করেছি, এটা ডিজিটাল সার্ভে সম্পন্ন করেছি এবং জায়গাটা অনুমোদনের জন্য কেন্দ্রীয় টাস্কফোর্স কমিটির কাছে প্রেরণ করা হয়েছে। যদি জায়গাটা আমরা অনুমোদন পেয়ে যাই, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় পর্যায়ে প্রকল্পটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উত্থাপিত হবে এবং যদি আমরা অনুমোদন পাই, আমরা খুব দ্রুতই ফিল্ডে কাজ শুরু করতে পারব। জনদুর্ভোগ কমাতে দ্রুত ভবন নির্মাণের দাবি আইনজীবী সহ বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতরাতে 2:30টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার হাছাড়া ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় মোটরসাইকেলে করে 2 জন আরোহী মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আরোহী 2 জন মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে সিলেটে 13তম আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, কয়দিন ব্যাপী চলবে এই মেলা এবং এখানে শিক্ষার্থীদের সমাগম কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে বিদেশে গমনোচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থী যারা আছেন তাদের কল্যাণেই মূলত আজকে সরকার নিবন্ধিত যে প্রতিষ্ঠান ফ্যাক্ট ক্যাব, এই ফ্যাক্ট ক্যাবের সিলেট জোন আজকে 13তম আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করেছে এবং এই মেলায় কিন্তু 300-রও অধিক বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তো আপনি আসলে যেমনটি বলছিলেন যে এই মেলা মূলত 2 দিন ব্যাপী চলবে। আজকে শুরু হয়েছে এবং আগামীকালও এটি চলবে। এটি সিলেট নগরীর আমানুল্লাহ কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে। এই মেলায় আসলে দর্শনার্থীদের জন্য, বিশেষ করে শিক্ষার্থী, পেশাজীবী দর্শনার্থী যারা আছেন তাদের জন্য উন্মুক্ত থাকবে মেলাটি। মেলা চলাকালীন সময়ে শিক্ষার্থী এবং দর্শনার্থীরা স্পোর্ট অ্যাডমিশন, বিদেশে ক্যারিয়ার গড়া, স্কলারশিপ সুবিধা সহ ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে আসলে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া দর্শকদের জানিয়ে রাখি যে এবারের এই মেলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়া, ইউরোপ ও আমেরিকার 300-রও অধিক বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, এমনটি আসলে আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের কোর্স সিলেকশন, ভর্তি ফ্রি প্রক্রিয়া, ভিসা প্রসেসিং, স্কলারশিপ সম্পর্কে তথ্য প্রদান করবেন। মেলায় দেশের প্রথম সারির 40টিরও বেশি টপ এডুকেশন কনসালটেন্সি ফার্মের এক্সপার্ট যারা আছেন তারা আসলে অংশ নিচ্ছেন। আমরা একটু কথা বলবো এই আয়োজকদের একজন, যিনি কনভেনার ফ্যাক্ট ক্যাবের সিলেট জোনের, জসিম আহমদ সদস্য ফ্যাক্ট ক্যাবের। আমি জসিম ভাইয়ের সাথে একটু কথা বলবো আসলে এই আয়োজনে কি কি থাকছে শিক্ষার্থীদের জন্য। প্রিমিয়ার ব্যাংক প্রেজেন্ট 13তম আন্তর্জাতিক শিক্ষা মেলা সিলেট জোন কর্তৃক আয়োজিত। 300-র অধিক ইউনিভার্সিটি থাকবে আর বাংলাদেশের টপ র্যাঙ্কিং 40টিরও বেশি কনসালটেন্সি ফার্ম অংশগ্রহণ করবে। তাই বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থী যারা, আপনারা আসতে পারেন। আজকে ও আগামীকালকে মেলাটি চলবে। ধন্যবাদ জসিম ভাইকে। আসলে যেটি বলতে চাই যে আজকে আসলে বেলা বাড়ার সাথে সাথে এখানে দর্শনার্থী বা যারা শিক্ষার্থী আছেন তারা আসবেন, এমনটি আসলে আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। তো সিলেটে 13তম এই আন্তর্জাতিক শিক্ষা মেলার এই ছিল আমার কাছে সর্বশেষ। খালেদ, ধন্যবাদ আপনাকে। সিলেট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী খালেদ আহমেদ।